একটি দেশের গণতন্ত্র শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের আস্থা, জবাবদিহিতা, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের উপর দাঁড়িয়ে থাকা একটি ব্যবস্থা। বিরোধী দল বলছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং এই বক্তব্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এমন এক সময় এই বক্তব্য এসেছে যখন নির্বাচন, সংস্কার, রাজনৈতিক সমঝোতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য কি গণতন্ত্রের প্রতি আস্থার বহিঃপ্রকাশ, নাকি এসব বক্তব্য বাড়িয়ে দিচ্ছে পারস্পরিক অবিশ্বাস? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আমাদের আজকের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি গণতন্ত্রে বিশ্বাস অবিশ্বাস। আমাদের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং তার পাশেই আছেন শরীফউদ্দিন জুয়েল, সহসভাপতি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি বিএনপি। আপনাদের দুজনকে দেশ সন্ধ্যায় আমন্ত্রণ জানাচ্ছি। জি জামায়াত, আমি আসলে ফরিদুল হক আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু আপনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব। জামায়াত আমির যে বলেছেন যে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আসলে এই অনিবার্য বিপ্লব বলতে উনি আসলে ঠিক কি বোঝাতে চেয়েছেন? এটি কি আসলে রাজনৈতিক আন্দোলন নাকি গণতান্ত্রিক পরিবর্তনের আহ্বান? কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো কি বলে যে একটা গণতান্ত্রিক রূপান্তর কিংবা গণতান্ত্রিক সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো সহ দেশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডাররা মিলে আমরা আসলে কাজ করছিলাম। সেটা একটা চলমান প্রক্রিয়া, এবং এইটা নির্বাচনের আগে ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা রাজনৈতিক সমঝোতায় একটা ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম। এই ঐক্যমতের উপরে ভিত্তি করে জুলাই সনদ হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের পথ পদ্ধতি কী হবে সেটা নিয়ে আমরা আলাপ করেছি। সেটা নিয়ে কিছুটা দ্বিমত ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে সেখানেও কিন্তু আমরা একমত হয়েছি যে গণভোটের মাধ্যমে জনগণ গণরায় দিবে, সেটার ভিত্তিতে সেটা কি বলে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তো গণভোট হয়েছে, এবং গণভোটের একটা অন্যতম প্রধান জায়গা ছিল যে গণভোটের মধ্য দিয়ে যদি গণভোট জয়যুক্ত হয় তাহলে পার্লামেন্ট মেম্বাররা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন, এবং সংবিধান সম্পর্কিত যে পরিবর্তনগুলো কিংবা যে সংস্কারগুলো সেগুলো সংবিধান সংস্কারের মধ্য দিয়ে হবে। তো যখন শপথ গ্রহণ হলো, যখন সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না, এবং সংবিধান সংস্কারের বাইরে যে প্রশ্নগুলো ছিল, কি বলে যে অধ্যাদেশগুলো করা হয়েছিল, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে, সেইগুলো যখন এক মাসের একটা থাকে, 30 দিনের মধ্যে এগুলো সংসদে উত্থাপন করতে হয় অথবা এগুলো বাতিল হয়ে যায়। তো এগুলো উত্থাপন করা হলো না বেশিরভাগগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার, এবং কিছু উত্থাপন করে রহিত করা হলো, এবং কিছু সংশোধন করে যেটাকে কি বলে যেটাকে ভোতা বানিয়ে ফেলা হলো। সেগুলো করার মধ্য দিয়ে পুরো সংস্কার প্রক্রিয়াটা তো আসলে একরকম মুখ থুবড়ে পড়েছে। মুখ থুবড়ে পড়ার ফলশ্রুতিতে আমরা কিন্তু 11 দলীয় বিরোধী দলের যে 11 দলীয় জোট আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিভাগগুলোতে আমরা সমাবেশ করছি। তো এই বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতায় গতকালকে খুলনাতে সমাবেশ ছিল। সেই সমাবেশে বিরোধী দলীয় নেতা এটা বলেছেন যে আসলে এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো আমাদের যে বৈপ্লবিক যে রূপান্তর, এই রূপান্তর তো থমকে পড়েছে। এখন বৈপ্লবিক রূপান্তর থমকে পড়লে এটা একটা গণতান্ত্রিক রূপান্তর, মানে গণতান্ত্রিক রূপান্তরও আসলে বিপ্লব। তো মানে আপনি যখন একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকেন তখন গণতান্ত্রিক রূপান্তর করাও একটা বিপ্লব। তো এইটা যদি এখন না হয় তাহলে তো আবার একটা বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হবে, কারণ জনগণ যে আকাঙ্ক্ষা করেছে, জনগণ যেটা চেয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে গণভোটে আমরা যেটা রিফ্লেকশন দেখতে পেয়েছি, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে যে তারাই পরিবর্তনগুলো চায়, এই সংস্কারগুলো তারা চায়। তারা উচ্চকক্ষ চায়, উচ্চকক্ষে ভোটের অনুপাতে উচ্চকক্ষের মেম্বাররা নির্বাচিত হবেন, সেটা তারা চায়। যে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিংবা যে পাবলিক প্রতিষ্ঠানগুলো এগুলো স্বাধীন হবে, নির্বাহী বিভাগের অধীনে থাকবে না, সেগুলো তারা চায়। এরকম আরও যে সংস্কারগুলো আমরা একমত হয়েছিলাম সেগুলো বাংলাদেশের জনগণ চায়। এখন জনগণের এই চাওয়াকে যদি আপনি ভেস্তে দেন কিংবা অবমাননা করেন কিংবা এইটাকে যদি আপনি বাতিল করে দেন, তখন জনগণের সামনে তো আবার রাস্তায় নেমে আসা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তো স্বাভাবিকভাবেই, কিংবা তারা অন্য কোনো ফর্মে যদি করতে চায়, যেমন ধরেন হতে পারে যে কোনো একটা নির্বাচনে এইগুলো কেউ করবে, এটা এই ধরনের
একটা কমিটমেন্ট দিয়ে কেউ যদি নির্বাচনের মাধ্যমে এটা মানে কোনো দল যদি এটার দায়িত্ব নেয়, জনগণ যদি কোনো দলকে দায়িত্ব দেয়, তখন ওইটাও আসলে একটা বিপ্লবী নির্বাচন। সো যে কোনো পথে হতে পারে। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আসলে একটা বিপ্লবী পরিবর্তন। এতে কি সরকারকে কোনো বার্তা দিচ্ছে? না, সরকারকে তো ধরেন আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসতেছি যে আপনারা যে কমিটমেন্ট, এগুলো তো ওনাদেরই কমিটমেন্ট, একটা কমিটমেন্টও তো ওনাদের বাইরে না। ওনাদের কমিটমেন্টগুলো আপনারা আপনাদের কমিটমেন্টগুলো রাখেন। কমিটমেন্টগুলো না রাখলে আপনাদেরকে জনরোষের মুখে পড়তে হবে, যেটা আমরাও চাই না। যে আমরা চাই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মানে শুধুমাত্র একটা নির্বাচন হওয়া না, নির্বাচন একটা যাত্রা কিংবা একটা গেটওয়ে। কিংবা এরপরে যদি আপনি ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করতে না পারেন, কনস্টিটিউশন যদি রিফর্ম করতে না পারেন, তাহলে এই গণতান্ত্রিক যে যাত্রাটা এটা বাধাগ্রস্ত হবে কিংবা মুখ থুবড়ে পড়বে। মুখ থুবড়ে পড়লে আবার আপনাকে জনরোষের মুখোমুখি পড়তে হবে। সেটা তো আমরাও চাই না। আমরাও তো একটা স্টেবিলিটি চাই, যাতে করে সরকারও ভালোভাবে পারফর্ম করতে পারে। মানে এই রিফর্মগুলো হলে এরপরে সরকার কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে বিরোধী দল, সরকারি দলের ভেতরে ধরেন ডিবেট চলবে, আলোচনা চলবে, বিরোধিতা চলবে, কিন্তু সেটা এই চলবে। বক্তব্যের পরেই আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, তিনি বলেছেন জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না। এটিকে আপনি কিভাবে দেখছেন? এখন ব্যাপারটা এটা, উনি খুব সিনিয়র পলিটিশিয়ান, উনি আমাদের ধরেন, আমি ওনাকে খুবই সম্মান করি। আমাদের গত ফ্যাসিবাদী আমলে আমি অনেকবার ওনাকে সামনে রেখেও আমি এই বক্তৃতার মধ্যে এটা বলেছি যে আমাদের ফ্যাসিবাদী আন্দোলনের রাজপথের উনি ছিলেন হচ্ছে সিপাহ সালার। এখন ব্যাপারটা হচ্ছে উনি এটা বলতে পারেন, ওনার এটা ব্যক্তিগত মতামত যে বিশ্বাস করে না। বিশ্বাসের প্রশ্নটা তো আসলে ধরেন এটা যার যার ব্যক্তিগত, এটা আমরা দেখতে পাই না। মানে বিশ্বাসের প্রশ্নটা তো আমরা কারো মনের ভেতরে ঢুকে দেখি না। আমরা বিশ্বাসের প্রশ্নটা কীভাবে দেখি? আপনি কি কমিট করেছেন? তো আপনারা যেগুলো কমিটমেন্ট করছেন, এখানে যে সংস্কার যে প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব রাজনৈতিক দল হিসেবে প্রথম কিন্তু এখানে বিএনপি এক ধরনের বলেন তারা যে ওনারা যখন ভিশন 2030 দেন তখনই আসলে সংস্কার প্রস্তাব আনেন। এরপর ওনারা 27 দফা দেন। এরপরে নির্বাচনের আগেই কিন্তু মানে গণতন্ত্র মঞ্চ সহ অন্য আরও যে রাজনৈতিক দলগুলো, আন্দোলনকারী শক্তিগুলো ছিল, তাদেরকে নিয়ে একটা যুগপৎ আন্দোলনের 31 দফার রূপরেখা দেওয়া হয়, রাষ্ট্র মেরামতের রূপরেখা। তো সংস্কারটা তো আউট অফ নো হয়, হঠাৎ করে একদিন ফাইন মর্নিং আমাদের মনে হয়েছে যে সংস্কার করতে হবে, এটা নিয়ে তো আমরা ফাইন মর্নিং বলিনি। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারটা এসেছে। তো এখন গণতান্ত্রিক এই সংস্কারের পক্ষে জামাত ইসলামের রাজনৈতিক আদর্শ পূর্বে যাই থাকুক না কেন, তারা তো এখন একটা গণতান্ত্রিক সংস্কারের পক্ষে। তাদের ইশতেহার দেখেন, তাদের বক্তব্য দেখেন, ঐক্যমত কমিশনে তারা কি কি অবস্থান নিয়েছিলেন সেগুলো দেখেন। সেগুলোর পক্ষে থাকা তো আসলে গণতন্ত্রের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন দিয়ে আপনি এটাকে নালিফাই করতে পারবেন না। আপনি দেখতে হবে যে উনি গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার চাচ্ছেন কিনা, তা এটাতে আপনাকে এটা বাস্তবায়ন করতে। এখন ধরেন আপনি বলছেন যে, আমি সরি ওনার কথাকে এভাবে করতে হচ্ছে আমাকে, আপনি বলছেন যে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু আপনি তো সমস্ত সংস্কার করতেছেন অগণতান্ত্রিক। তাহলে আপনি কিভাবে গণতান্ত্রিক হয়ে উঠলেন? এই যে ব্যাপারটা, আপনি নিজে বলছেন যে অন্যজন গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু আপনি নিজেকে গণতন্ত্রের লোক বলছেন, কিন্তু আপনি কাজ করছেন অগণতান্ত্রিক। তাহলে আপনি কিভাবে গণতান্ত্রিক হলেন? এই প্রশ্নটা তো ধরেন আমাদেরও তখন পাল্টাভাবে আসে। জি জি, ফরিদুল হক, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেতে চাই শরীফউদ্দিন জুয়েল আপনার কাছে। যেমনটি বলছিলেন যে জামায়াত আমিরের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে গণতন্ত্রে বিশ্বাস করে না, এটিকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ সন্ধ্যার নিয়মিত আয়োজনে আজকের এই টক শোতে সবাইকে জানাচ্ছি, এবং আমার সহ আলোচক এবং আপনি আজকে উপস্থিত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি দেশ সন্ধ্যার আয়োজনে আজকে যারা সারা বিশ্বের অগণিত এবং সারা বাংলাদেশের অগণিত দর্শক দেখছেন, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে আমি আপনার এই প্রসঙ্গটা আসার আগে আমাদের হলো এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফরিদুল হক ভাইয়ের কয়েকটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই, যেহেতু আমি আসলে একজন আরেকজনের কথা বলার মধ্যে ইন্টারাপ্টটা আসলে আমরাও সে গণতান্ত্রিকভাবে তাকেও আপনি সুযোগ দিতে চাই, উনিও বলবেন আমিও বলবো। আসলে উনি যে প্রশ্নটি সর্বশেষে যে বিএনপি অগণতান্ত্রিকভাবে কাজ করছে, আসলে এটা ফরিদুল হক ভাইকে একটু পরিষ্কার করতে হবে। বিএনপি কোথায় কিভাবে অগণতান্ত্রিকভাবে বিএনপি কাজ করছে বা বিএনপি সংস্কার করতেছে, এটা আপনাকে পরিষ্কারভাবে আজকে এখানে আমাদের সামনে তুলে ধরবেন। অবশ্যই আমার পরে তুলে ধরেন, আপনাকে সেটা আমি ফ্লোর দিব। হ্যাঁ, দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখেন আপনার এখানে যে প্রশ্নটা প্রথমে উনি যে প্রসঙ্গগুলো আলোকপাত করছেন, যে গণভোটের আলোকে আপনার সংস্কার যেগুলো হওয়ার কথা, গণভোটের রায় সেটা বিএনপি মানছে না বা এই ধরনের কথা উনি বলেছেন। আপনাকে আমি একটি জিনিস অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, আমি সর্বশেষ সেখানে দেশ টিভিতে যে টক শোতে ছিল সেখানে আমি এসেছিলাম, এই সংস্কার প্রশ্নে, গণভোট প্রশ্নে আমি কথাগুলো বলেছিলাম, আজকে সেগুলো আবার পুনর্ব্যক্ত করতে চাই। গণভোটের আপনার
রায় প্রতিফলন বা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি কিন্তু কখনোই কিন্তু পিছিয়ে নাই। বিএনপি কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা অত্যন্ত পরিষ্কারভাবে, দ্ব্যর্থহীনভাবে বহুবার বলেছে, সংসদে দাঁড়িয়েও বলেছেন, সংসদের বাইরেও বলেছেন, জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, বা জুলাই সনদ বাস্তবায়নকে, জুলাই সনদের আলোকে বাংলাদেশ চলবে কি না, সেই লক্ষ্যে কিন্তু গণভোট হয়েছে। আমার কথাটা কি পরিষ্কার নাকি পরিষ্কার না? তো সেই ক্ষেত্রে যদি হয়, বিএনপি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এখন জুলাই সনদ কিন্তু জাতীয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে জুলাই সনদকে প্রথমে কিন্তু অবজ্ঞা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। কীভাবে তারা করেছে? জুলাই সনদে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল প্রত্যেকটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট সংখ্যানুপাতিক হারে নারী সদস্যদেরকে দল থেকে মনোনয়ন দিবে। জামাত ইসলামকে সেটা দিয়েছে? দেয়নি। তো জুলাই সনদ প্রথমেও লঙ্ঘন করলো কে? জামাত ইসলামী। 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদের নির্বাচনের পরে যখন আপনার এখানে একটি কথা জুলাই সনদে উল্লেখ ছিল, ডেপুটি স্পিকারটা বিরোধী দল থেকে আসবে, সেই আলোকে সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরে, স্পিকার নির্বাচিত হওয়ার পরে বিএনপি সর্বপ্রথম কিন্তু বিরোধী দলীয় কিন্তু তাকে কিন্তু আহ্বান জানিয়েছেন, প্রস্তাব দিয়েছেন জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকারের পদে আপনাদের দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হোক। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে তারা ডেপুটি স্পিকারের পদে নাম জমা দিয়েছে? দেয়নি। তাহলে জুলাই সনদকে লঙ্ঘন করলো কে? জামায়াত নেতৃত্বাধীন, এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাহলে সেখানে কেন আজকে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? জুলাই সনদের আপনার একটি কথা দেখেন, জাতীয় ঐক্য কমিশন যেটা গঠন করা হয়েছিল, জাতীয় ঐক্য কমিশনে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। এবং সেখানে জাতীয় জুলাই সনদ যখন স্বাক্ষর করা হয়, সেখানে যে কয়টি বিষয়ে সব কয়টি রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল সেগুলো কিন্তু পাশ হয়েছে। এবং যেই কয়টি পয়েন্টে এসে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এবং জুলাই সনদে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে, পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো জাতীয় সংসদের মাধ্যমে সেই জিনিসগুলোকে তারা কার্যকর করা হবে এবং সেইগুলোকে পাশ করা হবে। তাহলে যে পয়েন্টগুলো থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলোই এখন সংসদে বিল আকারে সেগুলো পাশ হবে। বিল আকারে পাশ হলে সেগুলো বাস্তবায়ন হবে। তাহলে এখানে বিএনপি জুলাই সনদ কোথায় বাস্তবায়ন করছে না? বিএনপি জুলাই সনদের ক্ষেত্রে কোথায় অন্তরায় তৈরি করছে? বারবার আপনারা এই কথাগুলো বলে, প্রোপাগান্ডাগুলো তুলে বাংলাদেশের মানুষকে আপনারা সেগুলো আপনারা বিভ্রান্ত করা তৈরি করছেন। জুলাই সনদে আরেকটি পয়েন্ট অত্যন্ত পরিষ্কারভাবে বলা আছে যে যেখানে আপনার একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক ম্যানিফেস্টো ম্যানিফেস্টো যেটা প্রকাশ করবে, সেই রাজনৈতিক দলটি যদি জনগণের ভোটের মাধ্যমে যদি সরকার গঠন করা হয়, তাহলে সেই দলের ম্যানিফেস্টোটাই কিন্তু পরবর্তী কিন্তু সেটা পুরোপুরি কিন্তু বাস্তবায়িত হবে। সেটা তো জুলাই সনদে আছে। তাহলে বিএনপি কোথায় জুলাই সনদ বাস্তবায়ন করছে না? বিএনপি কোথাও জুলাই সনদের পথে অন্তরায় করছে? আপনারা শুধু কথার, শুধু তর্কের খাতিরে তর্ক করে যাচ্ছেন, আপনারা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন। কেন? জুলাই আন্দোলন কি শুধু একমাত্র কি আপনাদের ফসল? জুলাই আন্দোলন কি আমাদের ভূমিকা নাই? সারা দেশে যেখানে 2000-এর বেশি জুলাই আগস্টের আন্দোলনে মারা গিয়েছে, সেখানে 1000-এর বেশি নেতাকর্মী বিএনপির মারা গিয়েছে। জুলাই সনদে কি জুলাই আন্দোলনকে আমরা করিনি? রাজপথে কি আমরা কি আন্দোলন করিনি? আমরা গত 18টি বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা দেশে আমাদের 3000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে, 1200-এর উপরে নেতাকর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আমাদের সারা দেশের মানুষ নেতাকর্মীর বিরুদ্ধে 30 লাখের উপর বিশ্বে মামলা, 55 লাখ মামলা হয়েছে। সেখানে আমাদের এতগুলা নেতা গুম হয়েছে, ক্রস ফায়ারে মারা গিয়েছে, জেল খেটেছে। আমরা সেই কারণে কখনো তো আমরা তো সে গুপ্ত রূপ ধারণ করিনি, কখনো তো আমরা গুপ্ত রূপ ধারণ করে আমরা কিন্তু সেভাবে আমরা সরকারের সাথে আমরা তাল মিলিয়ে চলিনি। আমরা আমাদের নিজস্ব পরিচয়ে, আমরা বিরোধী দল পরিচয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি, বুকের তাজা রক্তটা আমরা ঢেলে দিয়েছি। আমরা সেই পথে আন্দোলন করে এসেছি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিএনপির সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েই কিন্তু বিএনপি জুলাই আগস্ট আন্দোলন করেছে। আজকে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি বারবার তার অবস্থান পরিষ্কার করে আসছে। বিএনপি বারবারই একটা কথা বলে আসছে, জুলাই সনদের প্রতিটা অক্ষর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের উনি ঘোষণা দিয়েছেন। আজকে বিএনপিকে অগণতান্ত্রিক দল বলেন। অগণতান্ত্রিক দল কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
1978 সালে প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট হওয়ার পরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে পুনর্ব্যবস্থা করেছেন। সেই বহুদলীয় গণতন্ত্র চালু করার কারণে কিন্তু যেমন শেখ হাসিনা বাংলাদেশে আসার সুযোগ পেয়েছিল, ঠিক তেমনিভাবে গোলাম আজমও কিন্তু আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আজকে বিএনপিকে অগণতান্ত্রিক দল বলেন, কোথা থেকে বলেন আপনার এই কথাটা? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু হয়েছিল। আজকে সেই গণতন্ত্রের কিন্তু সুফল কিন্তু আপনারা সবাই আজকে পাচ্ছেন। বিএনপিকে আপনার কোথায় অগণতান্ত্রিক দল বলেন? আমাদের বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় অগণতান্ত্রিক কথা বলেছে? একটি কথা উনি পরিষ্কার করে বলে দিয়েছেন, বিএনপি গণতান্ত্রিক দল। গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো ধারাবাহিকভাবে গণতন্ত্রের জন্য কেউ আন্দোলন করেনি, গণতন্ত্রের জন্য কেউ ভূমিকা পালন করেনি। 1971 সালে আওয়ামী লীগ যখন এই দেশ ছেড়ে যখন সেই হানাদার বাহিনীর কারণে যখন এই দেশ ছেড়ে যখন চলে গেছে, শেখ মুজিবুর রহমানের সে আমরা গ্রেফতারের নাটক জানি, আমরা আওয়ামী লীগের সকল নেতাগুলো ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার ঘটনা জানি। সে দেশে সারা দেশের স্বাধীনতা মানুষ যখন স্বাধীনতার জন্য উন্মুখ হয়েছিল, দেশেরা হয়েছিল, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যখন সাধারণ মেজর ছিলেন, চট্টগ্রামে 19 ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিয়ে এদেশের স্বাধীনতাকে মানুষকে নিয়ে আলোর দিশারা দিয়েছিলেন। আবার 1975 সালের 15 আগস্ট পরবর্তীতে যখন আবার এই দেশকে যখন ভারত যখন তাদের একটি অঙ্গরাজ্য বানাতে পরিণত করেছিল, ঠিক 7ই নভেম্বরের সিপাহী জনতার সভা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্ষা করেছিলেন। 1991 সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে দেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিল। 2018 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2টি মিথ্যা মামলায় সাজা দেওয়ার পরে আমাদের বিএনপি তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং ওনার সফল নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার কিন্তু পতন হয়েছিল। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলে আগে নিজেদের চেহারাটাকে আগায় না দেখতে হবে। বিদেশের গণতন্ত্রের জন্য বিএনপি কি ভূমিকা আছে, এদের গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় কীভাবে ভূমিকা পালন করে এসেছে। জি, শরীফুদ্দিন জুয়েল, আপনাকে ধন্যবাদ। ওনার বক্তব্যের ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই, শরীফুদ্দিন জুয়েল যেমনটি বলছেন বক্তব্যের শুরুতে যে অগণতান্ত্রিকভাবে সরকার চলছে, আপনি কিভাবে এটি বললেন, এটার বিশ্লেষণ উনি জানতে চেয়েছেন। উনি একটু বিস্তৃত করেছেন, তবে আমি অন্য একটা জায়গায় উনি প্রথম কথা হচ্ছে উনি খুব চমৎকার বক্তব্য দিতে পারেন, ভালো বক্তব্য দিয়েছেন। আমিও মনে হচ্ছিল যে বিএনপিতে যে যোগ দিই, এটা আমার কাছে মনে হচ্ছিল মাঝে মাঝে। কিন্তু এর আগে শর্ত আছে। শর্ত হচ্ছে যে আমরা কখনো বলিনি জুলাই আন্দোলন আমাদের একার, জুলাই আন্দোলন সবার। অবশ্যই তো বিএনপি জুলাই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু এবং বিএনপির নেতাকর্মীদের উপরেই সবচেয়ে বেশি গুম, ক্রসফায়ার এবং মিথ্যা মামলা হয়েছে, এটা তো সত্য। কিন্তু এই গুম ক্রসফায়ার কি একদল বিদেশি কিংবা একদল কি বলে যে জাহান্নাম থেকে আসা একদল ডেমন এসে করেছে, নাকি এইখানকার মানুষ এইখানকার সিস্টেমকে ব্যবহার করে, এখানকার আইনকানুনকে ব্যবহার করে, এখানকার বাহিনীগুলোকে ব্যবহার করে করেছে? তাহলে সেগুলো কি? আপনি বলছেন যে আপনি সর্বোচ্চ গুমের শিকার হয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট এসে গুম অধ্যাদেশ করলো, আপনি গুম অধ্যাদেশ বাতিল করে দিলেন কেন? গোমতদেশ বাতিল হয়নি, না না বাতিল হয়নি, বাতিল হয়নি। আপনি এটা গুম অধ্যাদেশ বাতিল হয়নি, আপনি সম্পূর্ণ একটি অসত্য তথ্য বলছেন। আপনি চেক করেন, একটু আরেকবার একটু চেক করেন, আমি চেক করে বলছি গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে। আমি আপনাকে চেক করে বলছি গুম অধ্যাদেশ বাতিল হয়নি। আচ্ছা, আমি বলতে থাকি, আপনি এর মধ্যে চেক করতে থাকেন, তাহলে আমি কথাটা শেষ হলে তারপর আমি বলতে পারবো। করেন, আপনারা অসত্য তথ্য দিয়ে আপনি বিভ্রান্ত চেক করে করবেন। দেখেন না, একটু দেখেন। আমি জেনেই বলছি, আমিও জেনে বলছি। না না, আপনি অসত্য কথা বলছেন। আমিও বলছি একই কথা, অসত্য কথা বলছেন। আমিও একই কথা বললাম। না না, আপনি তো চেক করেই বলছেন, আমি চেক করেন, কথা বললাম। আপনার মোবাইলে চেক করেন, আমি আপনার মোবাইলে চেক করেন, আমি কনফিডেন্ট, আমি আপনার মোবাইলে চেক করেন। ঠিক আছে, আপনি চেক করেন, আপনার মোবাইলে আপনি চেক করেন, চেক করেন। আমি বললাম তো আপনি চেক বলেছেন চেক করেন। আপনি না না না, গুম অধ্যাদেশ বিএনপি বাতিল করেনি, এটাকে উঠানো হয়নি, আমি বললাম তো। না না না, আপনি এত বড় অসত্য কথা বলবেন না। গুম অধ্যাদেশ বিএনপি বাতিল করেনি। আমি আপনাকে দেখাচ্ছি, আমি কথাটা শেষ করি। মিথ্যা কথা বলবেন না, আপনি দেখাচ্ছেন, বলেন রাজনীতির খাতে বিরোধিতা করেন, আপনি খাতের বিরোধিতা করেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আমি আপনাকে আপনি কিভাবে প্রথমেই অ্যাপ্রোচ করতেছেন? আমি সময় দেন, আমি প্রুফ করতেছি আপনাকে। ঠিক আছে, আমি সময় দেন, আমি প্রুফ করতেছি, আমি আমার কথাটা শেষ করি। হ্যাঁ, করেন। আচ্ছা, এরপর হচ্ছে যে ক্রসফায়ারের কথা উনি বলেছেন। আমরাও তো স্বীকার করি যে বিএনপির আমাদের যে ভাইয়েরা ক্রসফায়ারে যে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে শহীদ মনে করি, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ। এই ক্রসফায়ারের জন্য অন্যতম দায়ী প্রতিষ্ঠান, ক্রিমিনাল প্রতিষ্ঠান হচ্ছে র্যাব বাতিলের আলোচনা করা হয়েছিল। র্যাব তো বাতিল করতে দেওয়া হয় নাই, র্যাব বাতিল করা হয় না, আপনারা বাতিল করেন। আচ্ছা, মিথ্যা মামলার কথা বলেছেন উনি, 50 লক্ষ মিথ্যা মামলা। হ্যাঁ, আমরা তো এটা জানি যে বিএনপির নেতাকর্মীরা
ধান খেতে গিয়ে ঘুমিয়েছেন, এবং ধরেন তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, তাদের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়েছেন, দিনের পর দিন জেল কেটেছেন, একাধিকবার জেল কেটেছেন। আমি জানি না ভাইও সম্ভবত কয়েকবার জেল কেটে, ওনার বিরুদ্ধে কতগুলো মামলা ছিল আমি জানি না, আমি নিজে অনেকগুলো মামলা বয়ে বেড়াইছি। এই যে মিথ্যা মামলা যে দেওয়া যায়, মিথ্যা মামলা কেন দেওয়া যায়? কারণ হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন না। বিচার বিভাগ স্বাধীন না, বিচার বিভাগ হচ্ছে এই নির্বাহী বিভাগের অধীনে, মানে আমাদের যে কি বলে যে নিম্ন আদালত, এটা নির্বাহী বিভাগের অধীনে। এইটাকে বের করার জন্য একটা সুপ্রিম কোর্ট সচিবালয় করা হয়েছিল, এটাকে বের করার জন্য একটা সুপ্রিম কোর্ট সচিবালয় করা হয়েছিল। সেই সচিবালয় তো আপনারা বাতিল করে দিলেন। তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি যে আন্দোলনের কথা বলেন, যে গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেন, যে গণতান্ত্রিক আন্দোলনে আপনার লোকেরা গুম হলো, আপনার লোকেরা ক্রস ফায়ারে শহীদের শিকার হলো, আপনার লোকেরা এইখানে ধরেন লক্ষ লক্ষ মামলা খেলো, ধান খেতে ঘুমালো, সেগুলো আপনি এসে বাতিল করে দিলেন? তাহলে আপনি এটা কি অগণতান্ত্রিকতা কিনা? এটা একটা প্রশ্ন। আমি জনগণের কাছে রেখে গেলাম। আমরা এই প্রশ্নের উত্তর আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। ফরিদুল হক, যেমনটি আপনি বিরতি যাওয়ার আগে বলছিলেন গুম অধ্যাদেশ নিয়ে, আপনি ওটা আসলে চলমান রাখবেন, কি বলতে চাচ্ছিলেন? আচ্ছা, গুম অধ্যাদেশের ব্যাপারটা হচ্ছে যে মানে আমি ভাই বোধহয় জিনিসটাকে একটু করছে, মিসরিড করছে। আমি ওনাকে আরেকবার অনুরোধ করব, এটা বাতিল হয়ে গেছে বাট উনি বলছিলেন যে বাতিল হয়নি। মানে এইটা যেভাবে হয় উনি বোধহয় প্রক্রিয়াটা সম্পর্কে পরিষ্কার না। সেটা হচ্ছে যে প্রথমে যখন অধ্যাদেশ হয়, যখন পার্লামেন্ট থাকে না, আপনি বলার পরে আমি বলবো। জি জি অবশ্যই বলবো। হ্যাঁ, আমি যখন পার্লামেন্ট থাকে না, তখন অধ্যাদেশ হয়। অধ্যাদেশ হওয়ার পরে ওই অধ্যাদেশটাকে পার্লামেন্টে র্যাটিফাই করতে হয়। তা এইবার তো ধরেন যেহেতু দীর্ঘ সময় পার্লামেন্ট ছিল না, এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু প্রায় 100-র উপরে অধ্যাদেশ করা হয়েছিল, 132টা না কতটা। তো এইখানে কিন্তু সংসদের কাছে একটা বাধ্যবাধকতা ছিল যে 30 কর্মদিবসের মধ্যে এগুলোকে র্যাটিফাই করতে হবে। তো এইটার ডেটটা ছিল হচ্ছে এপ্রিলের সম্ভবত 10-11 তারিখ। ওই দিন কিন্তু মনে করে দেখেন ওই দিন অনেক রাত পর্যন্ত পার্লামেন্ট চলছিল, কারণ হচ্ছে ওই দিন লাস্ট ডেট ছিল। এবং এটা এই ক্ষেত্রে 3টা ঘটনা ঘটে সাধারণত। এটার জন্য কিন্তু আলাদা একটা কমিটি করা হয়েছিল, এবং এই কমিটিতে এই গুম অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, এই দুইটা অধ্যাদেশ নিয়ে সরকারি দলের একজন সংসদ সদস্য, খুবই গুরুত্বপূর্ণ সংসদ সদস্য, ব্যারিস্টার নওশাদ জমিরুদ্দিন সরকারের ছেলে, সাবেক স্পিকার, উনি কিন্তু এইটার সরকারি দলের বিপক্ষে উনি বক্তব্য দিয়েছিলেন। এটা মনে করে দেখেন আপনারা। আচ্ছা, তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে গুম অধ্যাদেশ সহ মানে এখানে 3 ধরনের ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে কিছু অধ্যাদেশ, সম্ভবত 100-র মতো অধ্যাদেশ সরকার কোনো ধরনের কোনো মানে অদল বদল ছাড়া পাশ করে নিয়েছে, 100-র মতো অধ্যাদেশ। কিছু অধ্যাদেশ যেটা করেছে সেটা হচ্ছে সংশোধন করে নিজেদের পক্ষে নিয়েছে, যেমন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, যেটাতে 18 ক যুক্ত করে সাবেক মালিকদেরকে ফেরত আনার একটা ব্যবস্থা করে। এগুলো নিয়ে আমরা কথা বলেছি নিজেদের পক্ষে, কারণ সাবেক মালিকদেরকে ফেরত আনার সুযোগ রাখা হয়েছে, তার মানে হচ্ছে যে ওই একটা মাফিয়া গোষ্ঠীকে ফেরত আনতে চায়, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আর কি। তো এটা একটা ধরন করেছে। 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে আরেকটা ধরন হচ্ছে কিছু অধ্যাদেশকে এটাকে বলা হচ্ছে ল্যাপস করে দেওয়া। মানে আপনি যখন এটাকে 30 দিনের ভেতরে উত্থাপন না করবেন, তখন অধ্যাদেশের কার্যকারিতাটা লোপ পাবে। এটা হচ্ছে আরেকটা ধরন থাকে, সেটা হচ্ছে যে আপনি ওই অধ্যাদেশটার এগেনিস্টে একটা পাল্টা বিল তুলে এটাকে রহিত করে দেবেন কোনো না কোনো একটা যুক্তি দিয়ে, যে এই অধ্যাদেশটা সম্ভবত সুপ্রিম কোর্ট সচিবালয়টাকে রহিত করা হয়েছে। আমি স্পষ্ট না, কিন্তু দেখতে হবে, সম্ভবত সুপ্রিম কোর্ট সচিবালয়কে রহিত করা হয়েছে, গুম অধ্যাদেশকে ল্যাপস করা হয়েছে। তো এটার আলাদা আলাদা ধরন আছে। এখন অধ্যাদেশটা হয়েছে, কিন্তু অধ্যাদেশটা এখন নাই। কারণ এটা ল্যাপস করা হয়েছে, এটা পার্লামেন্ট রেটিফাই করেনি। যতক্ষণ পর্যন্ত আর একটা নতুন আইন না হবে, ততক্ষণ পর্যন্ত গুম অধ্যাদেশ বলে বাংলাদেশে আর কিছু নাই। এটা আমি খুব দায়িত্ব নিয়ে ইনফরমেশন ঘেটে আমি বলতেছি। মানে আপনি বলছেন তাহলে এটা আসলে বাতিল হয়ে গেছে? হ্যাঁ, এটা বাতিল। মানে আপনি যখন পার্লামেন্টের ভাষায় আমি আপনার কাছে আবার আসবো। ফরিদুল হক, শরীফুদ্দিন বলে আপনার কাছে জানতে চাই। আমি বলতে চাই এখানে লজ অফ বাংলাদেশ, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক আছে, এখানে গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2026, এইখানে এই যে দেখেন, আমি মোবাইলে দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে গণপ্রতিনিধি বাংলাদেশ এর সংবিধানের 93-2 অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশের কার্যকরতা লোপ পাইয়াছে এবং সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংশোধন
কল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হয়েছে। তার মানে আপনি বলছেন Not- এটি লোপ পেয়েছে, মানে বাতিল হয়নি। এবং সংশোধন জি, কল্পে এটা প্রণীত সংশোধন। করা হয়েছে, জি। বাট এটাকে বাতিল করা হয়নি। তো উনি তো স্পষ্ট বলেছে বাতিল করেন না, বাতিল তো করা হয়নি। তা আপনারা এখানে আমরা টকশোতে আসব, আমরা শুধু জেনে না জেনে শুধু সরকারের বিরোধিতা করা দরকার সেটা না করে ভাই, যাব, আমি না- সেটা করে যাব, এটা তো হয় না, এটা তো হয় না ভাইয়া, এটা তো হয় না। না, না, এটা আপনি- আপনি আপনি- আরেকবার আপনি দেখেন। আপনি আমি এখানে পুরো জাতির সামনে কথা লোপ বলতেছি। পেয়েছে মানে কি? সারা- কার্যকারিতা লোপ পেয়েছে না, মানে কি? এটা কি এখানে কার্যকর না কার্যকর না? এখানে তো আমি আপনাকে এখানে বিলুপ্ত করা হয়েছে কথাটি আছে। ভাই এটা ল্যাপস না করা না, হয়েছে, বিলুপ্ত lapse, মানে এটা বিলুপ্ত আপনি- বিলুপ্ত করা হয়েছে সে শব্দটি আছে কিনা আপনি বলেন। শব্দটা তো ধরেন ভাই না আইনের না আলাদা না শব্দ না থাকে। না, আইনে আইনের কার্যকারিতা লোপ মানে এটা আমি বিলুপ্তই। তো আপনাকে দেখেছি ভাই আইন তো ওইভাবে লেখা হয় না, আইনের আলাদা আলাদা শব্দ আছে। অবশ্যই ল আছে, না, 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 সংশোধন কল্পে প্রণীত করা হয়েছে অধ্যাদেশ। সংশোধন করা হয়েছিল এই অধ্যাদেশটা শুনেন। না না, এই গুম অধ্যাদেশটা অধ্যাদেশ আমি আবারও বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, বাতিল করা হয়নি। গুম অধ্যাদেশটাকে 93(2) অনুচ্ছেদে সংশোধন কল্পে প্রণীত করা হয়েছে এবং তার কিছু কিছু কার্যকর আদেশ সেটা মানে যেটা করা হয়েছিল কিছু কিছু লোপ করা হয়েছে, বাট সেটা বাতিল করা হয়নি। গুমের শিকার হয়েছি আমরা গুমের এগেনিস্টে আমরা অবস্থান নিব? আমরা আপনাদের মতো তো ভাই কিংস পার্টির মতো আমাদের জন্ম না ভাই, আমাদের জন্ম তো আপনাদের মতো কিংস পার্টির মতো না। আপনারা তো এই দেশের কিংস পার্টি, আপনারা কিংস পার্টির আপনার সে সরকারের থেকে আপনাদের জন্ম হয়েছে, আমাদের তো জন্ম তো সেভাবে হয়নি। আমরা বুঝি আমাদের একটি সহকর্মী যে গুম হয়েছে সে আমার সেই সহকর্মী সহযোদ্ধার সন্তান, সে তার বাবার কবর কোনটা সেটা এখনো জানে না, সে এখনো তার স্ত্রী জানে না তার স্বামীর বেঁচে আছে না মৃত আছে, সে এখনো অজানা আশঙ্কে, সে প্রতিটা রাত্রে সে বার করে আমার স্বামী হয়তো বা ফেরত আসবে, তার কবর কোথায় আছে সেখানেও জানে না, মা জানে না তার ছেলে কোথায় আছে কি অবস্থায় আছে, সে এখনো সে আশায় বুক বেঁধে আছে। আমার সে ভাইটাকে হারিয়েছি, আজকে আমি বুঝি সেই জিনিসগুলা। আজকে আমাদের যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজেও গুমের শিকার হয়েছিলেন, আমরা সেই মর্মগুলো বুঝি ভাই। আজকে আপনারা জাতীয় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ গড়ার লক্ষ্যে সকল বিরোধী দলকে উনি যেখানে আহ্বান জানাচ্ছেন, ওনারা সংসদে বসে আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা সংসদে ওনারা সমর্থন দেওয়ার কথা বলে বাইরে গিয়ে সমাবেশ করে বলতেছেন এই সরকারকে আমরা টেনে হিসড়ে নামাবো, এই হচ্ছে তাদের হলো চরিত্র, তাদের হলো রূপ। আপনারা সংসদে সে কথা কেন বলছেন না কেন? শরীফউদ্দিন জুয়েল, ফরিদুল হক আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে সংশোধন কিছু কিছু জিনিস সংশোধন করে নিজেদের পক্ষে রাখার জন্য মাফিয়া গোষ্ঠী ফিরিয়ে আনার জন্য বেসিক্যালি এগুলো সংশোধন করা হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কিছু কিছু জায়গায় সংশোধন করা হয়েছে মাফিয়া গোষ্ঠীকে ফেরত আনার জন্য। এখন কথা হলো 2026-এর 12 ফেব্রুয়ারির বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন, যেই নির্বাচনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ শান্তিপূর্ণভাবে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন বাংলাদেশে হয়েছে, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে। 2017 সালে মন্ত্রী পরিষদের গঠন হওয়ার পরে জাতীয় সংসদে কিন্তু আনুষ্ঠানিক সংসদের কার্যক্রম শুরু হয়েছে। তখন থেকে কিন্তু আসলে এই পর্যন্ত যতগুলা বিল এখানে আপনার পাস হয়েছে, এই পর্যন্ত একটা বিলও কি আজকে আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু ভাই উনি কি দেখাতে পারবেন কোন মাফিয়াকে ফেরত আনা হয়েছে, কোন মাফিয়াকে সেই সংশোধন বিলের আলোকে কোন মাফিয়া দেশে এসেছে, কোন মাফিয়া তার ব্যবসা খুলতে পেরেছে, কোন মাফিয়া তার ব্যাংক খুলে পেয়েছে? ওনারা একের পর এক তারা স্বপ্ন দেখে তারা অলীকভাবে তারা এই জিনিসগুলো করে। এ পর্যন্ত দেখেন যে সংসদে দাঁড়িয়ে যে বিরোধী দলের যে সংসদ সদস্য মনে করেন যে নিজের জীবিত পিতাকে মৃত শহীদ বলে যে আপনার সংসদে ভাষণ দিয়ে আসে, তাদের কাছ থেকে আর কি শুনতে পাবেন আর তাদের কাছ থেকে আর কি ভালোই বা আপনি জানতে পারবেন? জি, শরীফউদ্দিন জুয়েল আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটি বিরতি নেব। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ দেশ সন্ধ্যার আয়োজনে। আমরা আবারও আলোচনায় ফিরে যেতে চাই। ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই, সীমান্ত ইস্যু নিয়ে আমি একটু আলোচনা করব। সীমান্ত ইস্যু নিয়ে কঠোর সমালোচনা করেছেন জামায়াত। আপনার কাছে সরকারি ইস্যু নিয়ে কতটা কার্যকরভাবে মোকাবেলা করছে আপনি কি মনে করছেন?
কঠোর মানে সমালোচনা বলতে আমি ঠিক বুঝতে পারিনি কঠোর কি সমালোচনা করেছেন, যেমন উনি বলেছেন যে সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের চেষ্টা নিয়ে কথা বলেছেন জামায়াতে। তিনি বলেছেন সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, পুশিনের নামে একটা দেশ তাদের নাগরিকদের অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। এই ব্যাপারে সরকারকে তিনি সতর্ক করেছেন। আপনি কি এই এটা তো- ব্যাপারে হ্যাঁ, এটা তো একমত? সরকারকে সতর্ক থাকতেই হবে এটা, এবং এটার জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে করতে হবে, কি বলে যে একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে, জাতীয় ঐক্যমত লাগবে এটার ভিত্তিতে। কারণ এটা সার্বভৌমত্বের ইস্যু, তো সার্বভৌমত্বের ইস্যু তো কোনো একটা দলের ব্যাপার না, এটা বিএনপির একার ইস্যু না। মানে বিএনপির সাথে আমাদের বিরোধিতা আছে, জামাতের সাথে বিরোধিতা আছে, জামাতের সাথে হয়তো আমাদের বৈপরীত্য আছে, বিভিন্ন জিনিস আছে, এটা থাকবেই। দেশের মধ্যে বিভিন্ন রকমের মত থাকবে, কিন্তু দেশ তো আমাদের সবার। জি। এখন এইখানে সীমান্তকে ঘিরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে ধরনের আঘাত আসতেছে সেটা আমাদের সবাই মিলে মোকাবেলা করতে হবে। সেই জায়গা থেকে হ্যাঁ, সরকারের অনেকগুলো ভালো ভালো উদ্যোগ আছে, ভালো পদক্ষেপ আছে, এবং আমাদের বিজেপি খুব সাহসী শক্তিশালী ভূমিকা নিচ্ছে সীমান্তে, একেবারে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা মনে করি যে পার্লামেন্টে যে সমস্ত দল আছে সেগুলো তো বটেই, পার্লামেন্টের দলগুলোর বাইরেও যে সমস্ত রাজনৈতিক দল এখানে আমাদের ফ্যাসিবাদ বিরোধী এবং হচ্ছে যে এই যে আধিপত্যবাদ বিরোধী, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে দলগুলো, তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগেই আসলে একটা জাতীয় ঐক্যমত হওয়া দরকার, একটা জাতীয় কাউন্সিল করা দরকার। কাউন্সিল করে ইন্ডিয়া সহ পার্শ্ববর্তী অন্যান্য বিশ্বশক্তিগুলোকে আসলে মেসেজ দেওয়া দরকার যে এই ইস্যুগুলো নন কম্প্রোমাইজিং, এগুলো এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি বাংলাদেশে পুশিং করতে পারবেন না, সীমান্তে আমাদের মানুষকে মারতে পারবেন না, আপনি আমার নদীর পানি আটকে রাখতে পারবেন না, আপনি আমার উপরে অবৈধ অন্যায় রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে, আমরা আমাদের ভেতরে আমরা ঠিক করবো যে আমরা কীভাবে চলবো, এই ধরনের জিনিস এখানে চলবে না। এটা হচ্ছে একদম পরিষ্কার মেসেজ। সো এখানে সরকারকে সতর্ক করা এবং সরকারকে আহ্বান জানানো যে এই ইস্যুতে আপনারা জাতীয় ঐক্যমতের ডাক দেন, এটা আমরা আরও আগে থেকেই বলছি। আমি আরেকবার জিনিসটা বলি, মানে ভাই হয়তো ওই জায়গাটা আমি জাস্ট বলি, উনি প্রয়োজনে আবার করবেন। মানে আমি কিন্তু আগে ব্যাখ্যা দিয়েছি যে রহিত করা এবং লোপ করা দুইটার মধ্যে পার্থক্য। উনি মানে লোপ বিলোপ শব্দের মধ্যে আসলে ঢুকছেন, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে ওই গুমধ্যাদেশগুলো নিয়ে মানে রহিত করা হচ্ছে যেটা বিল তুলে এটাকে বাতিল করা, আর হচ্ছে ল্যাপস করা হয়েছে 16টা অধ্যাদেশ। আমি আবার চেক করলাম, লোপ করা 16টা অধ্যাদেশ মানে কি এটা বাতিল করা? হ্যাঁ, লোপ করা মানে হচ্ছে আমি এটা বলি বিলুপ্ত বিলোপ ভাই শব্দের এখানে আইনগত ব্যাখ্যা আছে, এটা কৌশলগত ব্যাপার আছে। আমি শুনেন আগে জিনিসটা, কৌশলগত ঠিক আছে, একটু শুনেন। শুনতেছি। মানে 16টা অধ্যাদেশ পার্লামেন্টে তোলা হয়নি, যেগুলো অধ্যাদেশ ছিল। যখন এটা তোলা না হয় তখন এই অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা থাকে না। তো এইটাকে আইনের ভাষায় বলে কার্যকারিতা লোপ পাচ্ছে। কিন্তু আসলে এখন আর গুম অধ্যাদেশের অধীনে আপনি কোথাও গিয়ে কোনো মামলা করতে পারবেন না। আপনি গুম অধ্যাদেশের অধীনে আপনি মানবাধিকার কমিশনকে যে বলতে পারবেন না যে আমি গুম হইছি, আমাকে তুমি ব্যবস্থা নাও। এটার জন্য যে বিধানগুলো রাখা হয়েছিল এই বিধানগুলো এখন কার্যকর নেই, তাহলে কি আইনটা তো নাই। এটা আসলে একটা আইনগত কৌশল। এই কৌশলটা নিয়ে 16টা অধ্যাদেশকে লোপ করা, যেটাকে ল্যাপস করা বলে। পার্লামেন্টে আমরা কিন্তু যখন এই আলাপগুলো চলছিল এপ্রিল মাসে, ভাই যদি একটু মনে করে দেখেন, আপনি মনে করে দেখেন, ল্যাপস শব্দটা বারবার আসতেছিল। মানে যে অধ্যাদেশগুলোকে তোলা হবে লোপ করা বল, আপনি ওই ল্যাপস শব্দটা সংসদে ইউজ করা হয় না। হ্যাঁ, মানে ল্যাপস শব্দটা আপনি এখানে ইউজ করতেছেন, ওইটাই ল্যাপস। মানে এটা না, আমরা বাইরে খুব ইউজ করছিলাম। আপনি যেহেতু সংসদের ভাষায় বলতেছেন, না, আমি সংসদের শব্দটা ইউজ করেন, ঠিক আছে। এটা যেটাকে তোলা হচ্ছে না, যেটাকে আপনার আইন তৈরি করার জন্য তোলা হবে না, তখন ওইটার আর কোনো কার্যকারিতা থাকছে না। এটা বিলোপ করা হচ্ছে। মানে হ্যাঁ, উনি ধরেন এক অর্থে ঠিক যে এটা তো আইন করে বিলোপ করা হয়নি, কিন্তু আবার আইনটাকে আপনি রেটিফাইও করেন না। অধ্যাদেশটাকে আপনি যখন রেটিফাই করেন না, এটা আর আইনে পরিণত হয় নাই। আইনে পরিণত না হওয়ার কারণে এই অধ্যাদেশটা এখন আর কার্যকর না। ওইটাকে আমি রাজনৈতিক অর্থে এটাকে বলেছি বিলোপ। এখন উনি শব্দ ধরেছেন, শব্দ ধরে উনি বলতে চাচ্ছেন, মানে আপনি একটা জিনিস বলেন, ওই আইনটা এখন কার্যকর আছে কি নাই? আপনি কি ওই আইনে কি কোথাও মামলা করতে পারবেন? ওই আইনকে বাতিল করা হয়েছে, কার্যকর আছে কিনা আপনি এটা বলেন। আপনি তো দায়িত্ব নিয়ে বলছেন, আপনি এটা বলেন হয়েছে কিনা। আমি বাতিলের প্রশ্নে আমি যাচ্ছি না। এই পর্যন্ত কি ওই আইনে কি আপনি মামলা করতে পারবেন? আজকে গিয়ে আপনি মামলা করতে পারবেন কি? এটা হ্যাঁ না উত্তর দেন। এই পর্যন্ত কেউ গুম না না না, ধরেন না, আপনি এই পর্যন্ত কেউ কোনো গুম হয়েছে কিনা বিএনপি সরকার আসার পরে গুম হবে না, গুম আমি ওই জায়গা বলছি না, গুম না ধরেন না, আপনি বাতিল করতে, আপনি মামলা করতে পারবেন কিনা? পরে সে মামলা আপনি এই আইনের অধীনে মামলা করতে পারবেন কিনা এটা বলেন। হওয়ার পরে মামলা করতে গিয়ে কেউ মামলা করতে পারেনি, আপনি একটা উদাহরণ দেন আমাকে। মামলা করতে পারবেন কিনা আপনি গুমের অধীনে, এই আইনের অধীনে, এই আইনের অধীনে আপনি মামলা করতে পারবেন কিনা? আপনি যেখানে মামলাটা, আপনি যেখানে কার্যকারিতাটা বাতিল করা হয়, এক্স্যাক্টলি আমি এটাই বলছি, আপনি চাইলে মামলা করতে পারবেন না, মানে বাতিল করা হয়েছে। আবার বলছে এক্স্যাক্টলি, মানে আপনি যদি মামলা করতে গিয়ে মামলা করতে পারেনি, কোনো ঘটনা ঘটেছে?
না না, ঘটনা ঘটার প্রশ্ন না। আপনি মামলা করতে পারবেন কিনা আমাকে এটা হ্যাঁ না উত্তর দেন। যে ঘটনায় ঘটে না না, ধরেন ঘটনা ঘটলো, শিকার কেউ ভাই, মামলা মামলা করতেও তো যায়নি, আইন কেন করা মামলা হয়? করতেও যায়নি, আইন কেন করা মামলা হয়? করতেও আইন কেন যায়নি। করা হয়? যাতে এই ধরনের ঘটনা যখন ঘটে, অধ্যাদেশকে এক মিনিট। বাতিল করা হয়েছে কিনা? আমি এটাই বলছি, বাতিল করা- অধ্যাদেশকে বাতিল করা হয়েছে আমি কিনা? ধরে নিলাম আপনার কথা ঠিক, কিন্তু কোথায় আপনি বাতিল করা হয়েছে? এটাতে মামলা করতে পারবেন কিনা? গুম আইনের অধীনে আপনি মামলা করতে পারবেন? এই পর্যন্ত ঘটনা যেহেতু ঘটেনি, কেউ মামলা করতে ধরেন গিয়ে এখন ফেরত ঘটলো, আসেনি। আমরা এখান থেকে বের হয়ে গিয়ে মামলা করতে পারবো? হ্যাঁ। আমরা এখান থেকে বের হয়ে মামলা না করতে করার পারবো? পিছনে কারণ তো নাই। এটাই কারণ আমি তো নাই, বলছি। কারণ এটা তো নাই। আপনি যেটা মামলা জানেন এটা অবশ্যই ভুল হবে। জানেন, আপনি না, যে না, না, ক্লারিফাই করেন। আপনি যেটা আপনি জানেন clarify সেটা, করেন। আপনি যেটা জানেন সেটা, আচ্ছা, এই ঠিক আছে, পর্যন্ত কেউ অসুবিধা মামলা নেই। করতে গিয়ে মামলা করতে পারেনি, এই আপনি না, বলেন। এটা ঘটনা বলেন, ঘটেছে বলেন, আপনি বলেন, বলছেন, কিন্তু বলেন। আমি বলছি যে এটা না, মামলা হয়েছে করতে কিনা, আপনি হয়েছে কিনা, পারবেন হয়েছে কিনা? কিনা, হয়েছে হওয়া কিনা। না হওয়ার তো প্রশ্ন না। আমি বলছি যে আইনটা যে ছিল হওয়া যে না কারণে, ধরেন কেউ যদি আজকে, ধরেন আমি যদি গুম হই এখন 24 ঘন্টা, মানে এটা তো একটা আইনের বিধান আছে যে যেই বিধান অনুযায়ী যখন আমাকে গুম বলা যাবে, তখন ওই আইনের অধীনে গিয়ে আপনি একটা যে কোনো আইন, মানে আইনালয়ে, সেটা থানা হতে পারে, কোর্ট হতে পারে, কিংবা কমিশন হতে পারে, মানবাধিকার কমিশনও মামলা করার একটা, কিংবা অভিযোগ দেওয়ার একটা জায়গা, অভিযোগ দেওয়াটাই মামলা। এইটার ওই আইনের অধীনে আপনি কোনো মামলা করতে পারবেন না, মানে এটা কার্যকরী। মানে ব্যাপারটা হচ্ছে যে রহিত করা হয়েছে, সেটাকে উনি বাতিল বলছেন, উনি পার্লামেন্টের ভাষার মধ্যে ঢুকে গেছেন, আক্ষরিক ভাষা। কিন্তু এটা কার্যকর নয়, যেটাকে ল্যাপস করা হচ্ছে, যে এই অধ্যাদেশগুলোকে পার্লামেন্টে তোলা হয়নি, তোলা উনি না বলছেন হলে যে লোপ মানে এটাই হচ্ছে লোপ। যে বাতিল। ওটা লোপ মানে বাতিলই, কার্যকরী মানে কার্যকারিতা নাই তো। এটা আক্ষরিক অর্থে ধরেন আপনি ধরলে তো হবে না, এটা তো বাতিলই। জি, জি। এটা নাই, এই আইন এখন আর বাংলাদেশে এক্সিস্ট করে না। যেমন ধরেন আমি উদাহরণ দেই, মানবাধিকার কমিশন যে আইনটা, মানবাধিকার কমিশন আইনকে সংশোধন করা হয়েছিল। মানবাধিকার কমিশন আইনটা হচ্ছে 2008 সালে। এটাকে সংশোধন করে নতুনভাবে এটাকে যাতে মানুষের পক্ষে থাকে, নাগরিকের পক্ষে থাকে, সেইভাবে এটাকে করা হয়েছিল। ওই সংশোধনটা বাতিল করে এটাকে পুরনো আইনে ফেরত নেওয়া হয়েছে। সংশোধনটা বাতিল করা হয়েছে, কিন্তু এটা আইন তৈরি করে বাতিল করা হয়েছে, মানে এটা আলাদা করে একটা বিল প্রস্তাব করেছে। এই ব্যাপারগুলো একটু আইনি ভাষা থেকে জটিল। এখন টকশোর মধ্যে তো ধরেন এটা এত ব্যাখ্যা দিয়ে কথা বলার সুযোগ থাকে না। তা আমি ধরেন ওই জায়গা থেকে এটা বলেছি, উনি পার্লামেন্টের ভাষার ভিতরে ঢুকেছে, কিন্তু আইনটা কার্যকর নেই, এটা উনি কোনোভাবে দেখাতে পারবেন না। আমি এটা একদম দায়িত্ব নিয়ে বলে গেলাম। আমরা এগুলো নিয়ে ধরেন দীর্ঘদিন ধরে কাজ করেছি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভাইয়া একটা চমৎকার কথা বলেছেন, এইটা আসলে বলে উনি ঠিক একটা বললে খুব মজা লাগে, কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কিংস পার্টি বিএনপি। এবং কিংস পার্টি হিসেবে বাংলাদেশের সমস্ত কিছুকে ব্যবহার করে ওনারা ক্ষমতায়ও গিয়েছিলেন 79 সালে। এটা ওনার একটু মনে রাখা দরকার। আমি সেটাকে দোষের কিছু দেখি না, উনি দেখতে পারেন, কিন্তু আমি সেটাকে দোষের কিছু দেখি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি ক্যান্টনমেন্ট থেকে এসে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। উনি পৃথিবীতে একদম বিরল লোক, এই জায়গাতে আমি ওনাকে স্যালুট করি। কিন্তু কিংস পার্টির যে কথাটা উনি যেই জায়গা থেকে বলেন, সেই জায়গা থেকে ধরলে বাংলাদেশের সবচেয়ে বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। এটা ওনাদের অন্তত বলা উচিত না, এটা অন্য যে কোনো দল বলতে পারে। আওয়ামী লীগ ভালোভাবে বলতে পারে। আওয়ামী লীগের জন্য এটা একটা খুব চমৎকার ন্যারেটিভ ছিল সবসময়, যে তাকে হচ্ছে কি ক্যান্টনমেন্টের স্বৈরাচার বলতো। হয়ারেজ শেখ মুজিবুর রহমান যে বাকশাল করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা, সেটাকে বাতিল করে দিয়ে উনি এখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীতে এই ধরনের ঘটনা, জিয়াউর রহমান সাহেবের মতো এই ধরনের দুইটা ঘটনা উনি যে কাজ করেছেন, এটা নাই পৃথিবীতে। একটা হচ্ছে যে এই যে একেবারে যখন যুদ্ধ লাগে তখন উনি যে উই রিভোল্ট বলে যে দাঁড়িয়ে যাওয়া বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং হচ্ছে যে মানে একজন সামরিক অফিসার, সাধারণত সামরিক অফিসাররা যখন রাষ্ট্র ক্ষমতা নেন তারা স্বৈরাচার হয়ে ওঠেন, কিন্তু ওনার ক্ষেত্রে হচ্ছে এটা পৃথিবীতে একদম বিরল ঘটনা, এই ঘটনা ঘটেছে। কিন্তু কিংস পার্টির ক্ষেত্রে যদি বলেন, তাহলে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে উনি ফলো করেছিলেন আইয়ুব খানকে। আইয়ুব খান একই রকম ধরনের কাজ করেছিল। সো এইটা হয়। আপনি ব্যাপারটা কি, ব্যাপারটা দেখতে হবে আপনি স্পিরিটটা কি। স্পিরিটটা হচ্ছে যে উনি কেন করলেন, কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া দরকার। বহু মানুষ, তাদের রাজনৈতিক দল ছিল না, বহু রাজনৈতিক দল এখানে পড়ে গেছিল। উনি সবাইকে এক জায়গায় একটা বহুদলীয় গণতন্ত্র করা এবং এখানে একটা নতুন ধরনের মধ্যপন্থী রাজনৈতিক দল করার যে সময়ের যে চাহিদা ছিল, এই চাহিদাটা, সেই কলটাকে উনি ফলো করেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন এটা বলা হয় কিংস পার্টি, তখন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তরুণদেরকে, এটা এই এজেন্সিকে ধরুন অস্বীকার করা হয়, এই এজেন্সিকে অস্বীকার করা হয়। এনসিপি মোটেই কোনো ধরনের কোনো কিংস পার্টি না। এনসিপি রাস্তা থেকে গড়ে ওঠা দল, এখনও রাস্তাতেই আছে, রাজপথেই আছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত যে অধিকার, এটার জন্য এনসিপি লড়াই করতেছে এবং এটা করতে থাকবে। জি, ফরিদুল হক, আপনাকে ধন্যবাদ। শরীফুদ্দিন জোয়েল, আপনার কাছে জানতে চাই, উনি যেমনটি বলছিলেন বিএনপি কিংস পার্টি আসলে আইয়ুব খানকে ফলো করেছিলেন জিয়াউর রহমান, এই বিষয়ে কি বলবেন? আমার সহযোদ্ধা সহ আলোচক ভাইয়ের প্রতি আসলে আমার হাসি ছাড়া অন্য কিছু বলার নাই। বিএনপিকে কিংস পার্টি বলতেছেন, বিএনপির তাহলে ইতিহাসটা তো আপনাদের সামনে নতুন করে আবার পড়তে হবে, বিএনপি সম্পর্কে নতুন করে জানতে হবে। বিএনপিকে কোথায় কোন অবস্থাতেই বিএনপিকে কিংস পার্টি বলা হবে। 1975 সালের 15ই আগস্ট যখন বাংলাদেশের রাজনীতি যখন টালমাটাল যখন অবস্থা,
যখন বাংলাদেশের সেনাবাহিনীতে দুইটি অংশ বিদ্যমান, একটি হচ্ছে ভারতপন্থী আর একটা হচ্ছে ভারত মানে এন্টি ইন্ডিয়া, দুইটি আপনার সেনাবাহিনীতে দুইটি অবস্থান যেখানে রয়েছে। সে ভারতপন্থী সেনাবাহিনীরা যখন তারা বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করার জন্য একের পর এক যারা যখন বিভিন্ন কুগুলো তারা ঘটাচ্ছিল এবং আপনার প্রেসিডেন্টগুলো তখন বারবার চেঞ্জ হচ্ছিল, তখন কিন্তু সেই ভারত এনটি যেই আপনার অফিসাররা যারা ছিল তারা কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার সূর্যটা যেন নতুন করে যেন অস্তমিত না হয়, বাংলাদেশের স্বাধীনতার সূর্য যেন সে সবসময় যেন সেটা অক্ষুণ্ণ থাকে, সেই আলোকে কিন্তু সে 1975 সালের 7ই নভেম্বর সে কারা অন্তরীণ অবস্থা থেকে মেজর জিয়াউর রহমানকে কিন্তু তারা সেখান থেকে তারা কিন্তু রেস্কিউ করে নিয়ে আসে এবং জিয়াউর রহমানের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা কিন্তু আবার নতুন করে কিন্তু আবার কিন্তু সেই স্বাধীনতা সূর্য অস্তমিত হতে দেয়নি, স্বাধীনতা রক্ষা করেছিলেন, উজ্জীবিত হয়েছে। সে টালমাটাল বাংলাদেশের সে রাজনৈতিক পরিস্থিতিতে জিয়াউর রহমান সাহেব যখন একজন সেনা প্রধান হয়ে তখন প্রেসিডেন্ট ছিলেন সায়েম সাহেব, প্রেসিডেন্ট ছিলেন, জিয়াউর রহমান ছিলেন সেনাপ্রধান ছিলেন। তখন কিন্তু জিয়াউর রহমান সাহেব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা স্থির অবস্থা নিয়ে আসে, বাংলাদেশ সরকারকে একটা স্থির অবস্থা কিন্তু নিয়ে আসে। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয় দল বিএনপি তৈরি করার পরে বাংলাদেশের কিন্তু একটি নির্বাচন দেন উনি, কিন্তু সেই নির্বাচনে কিন্তু সব কয়টি বাংলাদেশের রাজনৈতিক দল প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমান সাহেব কিন্তু বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান কিংস পার্টি আপনি বলতেছেন, সেটা কোন আলোকে কীভাবে ওনারা বলতেছেন সেটা জানি না। আবার সেই জিয়াউর রহমানের সহধর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী মাদার অফ ডেমোক্রেসি মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন একজন সাধারণ গৃহবধূ থেকে উনি তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের পুরো 9টি বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তখন স্বৈরাচার এরশাদ কিন্তু তখন তাকে কিন্তু কারান্তরীয় করেছিলেন, বিভিন্নভাবে তার উপরে অত্যাচারও কিন্তু চালানো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্র কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। আজকে ওনারা বিএনপিকে আজকে কিংস পার্টি বলে, এটা ভাবতে খুব ভালো লাগছে, শুনতে খুব ভালো লাগে। আসলে আপনারা নিচে নামতে নামতে বিএনপির বিরোধিতা করতে করতে কোন পর্যায়ে যে আপনারা যাবেন এক আল্লাহই ভালো জানে, আর দেশের জনগণই আপনাদেরকে সেই উপযুক্ত জবাব দেবে বলে ইনশাল্লাহ। আসলে দেখুন 2026 সালের 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনের আগে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারা তো নানা দিবস স্বপ্নে তারা কিন্তু বিভোর ছিল, সারা বাংলাদেশে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু আপনার নির্বাচনের আগে তারা সরকারও গঠন করে, তারা নির্বাচনে চলে গেছে সে অনেক স্বপ্ন দেখেও তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা বহু কিছু শুনেছি। একবার তারা হলো সেই বেহেস্তের সেই আপনার টিকিট বিক্রির কথাও শুনেছি, আবার আর এক সময় অনেক কিছু তাদের মুখ থেকে নানা ধরনের কথাও কিন্তু শুনেছি। কিন্তু 2026 সালের সে 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের জনগণ যখন বিপুলভাবে বিএনপিকে নির্বাচিত করলো, তাদের সে দিবস স্বপ্ন যখন ধূলিসাৎ হয়ে গেল, এবং তারা তো এখন তার মনে করেন কোনো কিছু বলার তো সুযোগ পাচ্ছে না। সংসদে গিয়ে বলতেছে আমরা সংসদীয় গণতন্ত্র মানছি, সংসদকে প্রাণবন্ত রাখবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা সহযোগিতা করব। সংসদ থেকে বের হয়ে কালকে আবার কি বলে এই সে বিরোধী দলের নেতা যারা হলো বেহেস্তের টিকিট বিক্রিকারী, তারা আবার কি বলে খুলনাতে জনসভাতে গিয়ে বলতেছে যে আমরা ওই এইটা হলো মাননীয় স্পিকার আমরা এখানে বলতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী আমরা বলতে পারবো না। তা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী যদি না বলতে চান তাহলে সংসদ থেকে পদত্যাগ করে তখন আসুন, আপনারা সেটা তো করবেন না। আপনারা একবার সংসদীয় গণতন্ত্রের কথা বলে আপনারা বলতেছেন, আবার যখন দেখতেছেন আপনার সেখানে গিয়ে নিজেদের হলো অ্যাপার্টমেন্টে আপনার ওভেন লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, সেগুলো আবার ঠিকই চাচ্ছেন, আবার নিজেদের জন্য গাড়ি কেনার জন্য আপনারা শুল্ক সুবিধা চাচ্ছেন, সংসদে গিয়ে সেই সুযোগ সুবিধাও চাচ্ছেন, আবার সংসদের বাইরে গিয়ে সেই কথা বলছেন। আমাদের আসলে সময় শেষ হয়ে এসেছে। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। কালকে আবারও ফিরবো আপনাদের সঙ্গে কথা বলতে।